সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। এখন আমাদের প্রতিবাদের তাদেরকে জরুরি অবস্থা দিয়ে ব্যবহার করেন, না হয় তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আনেন। আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে এই সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলার দরকার আছে। পুলিশকে সহযোগিতা করছে, ছিনতাইকারী ধরছে, বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছে, লাঠি দিয়ে পিটাচ্ছে। এবার কি তাহলে বিভিন্ন চাপ সহ্য করতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। বিদায় নিতে চাই। প্রথমেই বিমান ও পর্যটন বিষয়ক উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য শোক প্রকাশ করছি। বিশ্বাস করবেন, একটা লোক সন্তুষ্ট প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে, সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে। প্রত্যেকের চোখে উদ্বেগ, উৎকণ্ঠা। একটা জনজান্ত যুবক তরুণ তার হাত দিল, পা দিল, চোখ দিল। দুঃখজনক এবং দুর্ভাগ্য, সেই তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হলো, এখন পর্যন্ত তাদের চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই। আমাদের ওই ছাত্রবন্ধু বলেছিল যে গণ অধিকার পরিষদ নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের দল, কাজেই নেতা কর্মীদেরকে একটু দেখবেন। এক ভাই বলেছিল, কথাটা সত্য, যে এই শুধুমাত্র বাংলাদেশটা সভ্যতার ইতিহাসে যারাই নতুন সভ্যতা তৈরি করেছে, ইতিহাস তৈরি করেছে, শহরের কোন এলিট উঁচু শ্রেণীর মানুষের হাতে তথাকথিত এই শিল্পী, সাহিত্যিক, কবিদের মাধ্যমে সভ্যতার ইতিহাস রচিত হয় নাই। এই শ্রমজীবী নিম্ন আয়ের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের রক্ত, ঘাম এবং সংগ্রামের মাধ্যমে এই সভ্যতার ইতিহাস বদলেছে, জাতির নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশে যদি 1971 সাল থেকে এই অঞ্চলের বড় বড় পরিবর্তন আন্দোলন সংগ্রামের কথা বলেন, ওই সাধারণ পরিবারের সন্তানরাই লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তি এনে দিয়েছে। এই গণ অভ্যুত্থানের শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য। জুনিয়র সহকর্মী আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না, তারপরে কিছু কথা বলতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে। তারপরেও 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচুর ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমরা বারবার বলছিলাম, এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে মাথায় পেয়ে বসে, কাজ করে না, কথা শুনে না।
যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সে হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশনে আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায় হেল্প করে না। কি বিজ্ঞানের দিকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে জার্মানিতে বক্তব্য দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই বক্তব্য বলেছেন যে আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। এখন আমাদের প্রতিবাদের সময় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিরোধের ডাক দিয়েছেন। তাই আমি বলবো সারা বাংলাদেশের আমাদের তৃণমূলের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ ছাত্র জনতা, আপামার বঙ্গবন্ধুর যত সৈনিকদেরকে আছে সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই প্রস্তুতি নিন, সবাই প্রতিরোধ গড়ে তুলুন। এখন আমাদের প্রতিবাদ অনেক প্রতিবাদ হয়েছে, আর প্রতিবাদের সময় নেই। আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদেরকে এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তাই এই হামলা মামলা আর সহ্য করা হবে না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি কথা মনে রাখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তির পরাজিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল অপশক্তি এদেশ থেকে পালিয়ে যায়। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হয়ে সকলে রাজপথে ঝাঁপিয়ে পড়ার সময়। প্রস্তুতি নিন, যার যা আছে তাই নিয়ে সবাই প্রস্তুত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই ডাক দিবে তখনই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে, ৭১-এর পরাজিত শক্তিদের, হায়নাদেরকে পরাস্ত করতে হবে। এই বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। আমাদের বাংলাদেশে এক সুৎখুর মহাজন এনুস ৭১-এর পরাজিত শক্তিদেরকে নিয়ে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তাই আমাদের বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন একটি কথা আমি বারবার বলি, যে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মরতে যাব তখন সবাই বেঁচে যাব, আর যখন একজন একজন করে বাঁচতে চাবো তখন কেউ বাঁচবো না, সবাই মরবো। তাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে মরার জন্য প্রস্তুতি নিতে হবে। এই আধার কেটে যাবে ইনশাল্লাহ। ৭৫-এ বলেন, ৭১-এ বলেন, ৯০-এ বলেন, 111-এ বলেন, কখনই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, নেত্রীর বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, কেউ আমাদেরকে পরাস্ত করে রাখতে পারে নাই। আপনারা যারা সারা বাংলাদেশে যেভাবে জয় বাংলার স্লোগান দিচ্ছেন, সারা বাংলাদেশে যেভাবে বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা মিছিল করেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন শেখ হাসিনার জন্য, আপনাদেরকে সকলে ধন্যবাদ জানাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। শুধু একটি অভিজ্ঞতার কথা বলে, মাননীয় প্রধানমন্ত্রী যখন 111-এর সময় যখন বিদেশে ছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেতে পারবে না সেই মর্মে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যেন মাননীয় প্রধানমন্ত্রী যেন বাংলাদেশে, তখনকার নেত্রী যেন বাংলাদেশে যেতে না পারে। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 জন বা 9 জন, আমার এক্স্যাক্টলি নাম্বার নেই, এই 9 জনের প্রথম শাহবাগের ফুলের দোকানের সামনে থেকে আমরা মিছিল নিয়ে, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবকিছুকে উপেক্ষা করে আমরা 8 থেকে 9 জন মানুষ প্রথম মিছিল বের করে নেত্রীর প্রতিবাদ করেছিলাম। সেই 9 জনের মিছিল থেকে পরবর্তীতে 9 কোটি মিছিল হয়েছিল। সে 111-এর কুশীলবদেরকে পরাজিত করে আমরা 2008 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করেছিলাম। তাই আজকেও আপনারা যারা অল্প সংখ্যায় ছোট ছোট করে মিছিল করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সেই ছোট ছোট মিছিলের উপর ভিত্তি করেই ইনশাল্লাহ আগামী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন। তাই কেউ বিচলিত হবেন না, মনোবল হারাবেন না।
বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, 111-এ আমাদের উপর যে কি রকম পরিমাণ অত্যাচার, নির্যাতন বা কি রকম পরিমাণ আমরা কোণঠাসা হয়ে গিয়েছিলাম, তারপরে 111 আবার সংস্কারপন্থী একটি গ্রুপও ছিল। সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের সকল অপশক্তিকে পরাজিত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই এদেশে এখন যে বর্তমানে একটি সাময়িক দখলবাজ সরকার আছে, সাময়িক যে দখলবাজ সরকার আছে, সেই সরকার আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে যখন রাজপথে নামবে, তারা পালিয়ে যাবে, এদেশ থেকে পালিয়ে যাবে ইনশাল্লাহ। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ, আমি বলি 5ই আগস্টের আওয়ামী লীগ থেকে বর্তমান আওয়ামী লীগ 1000 গুণ শক্তিশালী। এখন আওয়ামী লীগ যারা আছেন, প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের হৃদয়ে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। তাই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জেগে উঠেছে। তাই সকলকে বলবো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। নেত্রী যখন ডাক দিবে, সাথে সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, সাথে সাথে এদেরকে অপশক্তিকে দেশ থেকে পরাস্ত করে আমাদের দেশ আমাদের উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে বিজয়ের মিছিলে। নেত্রীর ডাক দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ, যদি বাংলাদেশ, আজকে আমি কথা দিচ্ছি, যদি বাংলাদেশের নেত্রী ডাক দেওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি প্রথম যদি জীবন দিতে প্রস্তুত থাকে, কোন ব্যক্তি যদি প্রথম যদি জীবন দেয়, ইনশাল্লাহ সেটি আমি দিব। আমি তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। ডক্টর ইউনূসকে নিয়ে একই বললেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন, যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। আজকে প্রায় 5 মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের। কি করেছে? কি করেছে বলেন তো আপনারা? সড়ক দুর্ঘটনা কমছে? কেমনে কমবে? কোনো কিছু কাজ করেছে? কোনো কাজই করেনি। আমি তো জানেন আপনারা, আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চলল, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? কি করছেন এখনো পর? করেছেন কিছু? সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন। 32টা বছর ধরে, জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি। কি হয়েছে? কিছুই হয়নি। যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে, তারা শুধু ওইখানকার সড়ক তৈরি করে। তারপরে হলো এলজিইডি সড়ক জানেন আপনাদের কত? যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো 24,000 কিলোমিটার, আর এলজিইডির সড়ক হলো 2 লক্ষ কিলোমিটার। কই আপনারা কোনোদিন বলেছেন, এলজিইডিকে বলেছেন যে আপনাদের এত এত সড়ক, আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা তো এগুলোকে ঠিক করছেন না? ওরা কিন্তু চুপচাপ বসে আছে, রাস্তায় বানিয়ে যাচ্ছে। কিন্তু যারা রাস্তা বানাচ্ছে, সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা, মানুষের সেফটি হচ্ছে কিনা, সেটা কি তাদের দেখার বিষয় না? যাদের সড়ক তাদের দেখার বিষয় না? সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে, তারা সড়ক তৈরি করে, তারা ফুটপাথ তৈরি করে, তারা আন্ডারপাস তৈরি করে, তারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ তৈরি করে। তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব, জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব, এবং রাস্তায়, সড়কের মধ্যে, শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব। সিটি বাস যেগুলো চলবে সবকিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। কই কে করছে সেটা তো জানিই না, কার কি দায়িত্ব সেটা জানে না। এত রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, সেইগুলো এখন সব
গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিচ্ছেন, মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন। আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন, আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন, যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শিখাই দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব, কিভাবে চলবো? তো ওই ব্যাটা তো জানেই না কিছু, ও তো আমার উপরে উঠাই দিবে। তো এই যে যার যার দায়িত্ব। তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এখানে যে গাড়ি, আমাদের দেশে গাড়ি আমদানি করা হয়, আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করছে? আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি, এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি, কারো জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করার কোনো কিছু নাই, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে, যেটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটিকে ইনশিওর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে, যেখানে সমন্বয়টা থাকতে হবে, সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে। কে গাড়ি কি আনবে, রাস্তা কি বানাবে, ট্রাফিক সিস্টেম কি হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এমনকি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয়, সে যেন অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আমাকে উদ্ধার করা। কোথায় পারে আছেন? আপনাদের জায়গা আছে? কাউকে জানানোর জায়গা আছে আপনাদের? বলেন, আছে আপনাদের জায়গা? তো এগুলো নাই, কিছু নাই। আপনি কিভাবে, কে এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন, আমরা যারা কাজ করি, আমরা দাবি তুলতে পারি, বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের। এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি, আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না। এবং এটার জন্যই কিন্তু তাদেরকে জরুরি অবস্থা দিয়ে ব্যবহার করেন, না হয় তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আনেন। আজকের এই ভিডিওতে আমার কাছে মনে হচ্ছে যে এই সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলার দরকার আছে। পুলিশকে সহযোগিতা করছে, ছিনতাইকারী ধরছে, বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছে, লাঠি দিয়ে পিটাচ্ছে। তারপরে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন মানুষকে শাস্তি দিচ্ছে। দুর্ঘটনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সঙ্গে জনগণ সরাসরি তর্ক বিতর্কে জড়াচ্ছে, অনেকের গালাগাল দিচ্ছে, মানে সেনাবাহিনীর সদস্যদেরকে গালাগাল দিচ্ছে, এবং সেনাবাহিনীর সদস্যদের উপর এসিড নিক্ষেপ করা হয়েছে। যে সকল দুর্নাম বদনাম এই অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে, যে মাঠে যারা দায়িত্বরত আছেন তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চলে এসেছে। অতীতে কখনো সেনাবাহিনীর এই ব্রিগেডিয়ার সমপর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনো আসেনি। অনেক আলাপ আলোচনা হয়েছে যে একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা এই অপকর্মটি করেছেন। এলাকার অনেক লোক অসহায়ভাবে চাঁদাবাজদের দ্বারা বিক্ষুব্ধ হয়ে তাদের কাছে যায়, তারা হা করে তাকিয়ে থাকে এবং তারা কোনো অ্যাকশনে যায় না। ফলে কি হচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিদারসে চাঁদাবাজি হচ্ছে আর তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তো যখন সেনাবাহিনী মাঠে থাকছে তাদেরকে বেতন দিতে হচ্ছে, ভাতা দিতে হচ্ছে, তাদেরকে এর জন্য আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, এবং অনেক সেনা সদস্য এই শীতের মধ্যে তাঁবুতে বসে অনেক কষ্ট করছে, কিন্তু আমাদের আউটপুট আসছে না। মধ্যখানে সেনাবাহিনী ইমেজ হারাচ্ছে, দ্বিতীয়ত জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমে গেছে, এবং আগামীতে যে আমরা এই বাহিনীটিকে ব্যবহার করব, জনগণের যদি একবার ভয় ভেঙে যায়, যেটা 1/11-এর সময় হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, একের পর এক ঘটতে থাকে, এবং সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো কাজেই আমি মনে করি যে এখন সেনাবাহিনীকে মাঠে রাখাটা কোনো অবস্থাতেই আর্মি হেডকোয়ার্টারের জন্য এবং এই বাহিনীর যারা সদস্য রয়েছেন, দ্য মেম্বার অফ দ্য আর্ম ফোর্সেস, তাদের জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না এবং দেশের জন্য কল্যাণকর হবে না। তবে হ্যাঁ,
সরকার যদি মনে করে যে না তাদের থাকা উচিত, তাহলে তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও পরিচয় একত্রে মনোযোগ সহকারে দেখেছেন। এই দুইটা ভিডিও পরিচয় নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।